আমরা আজকে বুনসেন বার্নার সম্পর্কে পড়বো। বুনসেন বার্নার যেটা প্রথম আবিষ্কার করছিল সেটা হচ্ছে রবার্ট বুনসেন। আবারও বলি, বুনসেন বার্নার সর্বপ্রথম আবিষ্কার করছিল হচ্ছে বিজ্ঞানী রবার্ট বুনসেন। আমরা খুব দেরি করবো না, বুনসেন বার্নার তাড়াতাড়ি করে পড়ে শেষ করে ফেলাবো। ঠিক আছে? আমি তোমাদেরকে একটা কথা বললাম, তোমরা ছোট বাচ্চা অবশ্য এখনো, তোমরা এখানে যে প্রিমিয়াম কোর্সটা পাচ্ছ, তুমি যাও অনেক বড় বড় জায়গার কোর্সটা কিনো। তুমি যদি এইভাবে পড়া পাও, আমি তোমাকে কান কাটে দিব। আমি তোমাকে একটা কথা বললাম, আমি কানটা কাটে দিব এবং সাথে সাথে পড়ানো বাদ দিয়ে দিব। আমি সত্যি কথা, আমি পড়ানো বাদ দিয়ে দিব টোটালি। দেখো, ওই গেল। তো দেখো, এই জায়গায় যেটা করতেছি এটা হচ্ছে বুনসেন বার্নার, হ্যাঁ। তো এই বার্নার বুঝতেই পারতেছো, এটা তাপ দেওয়ার কাজে লাগে। আবারও বলি, তাপ দেওয়ার কাজে লাগে। এই বুনসেন বার্নারটা সর্বপ্রথম আবিষ্কার করছিল হচ্ছে 1855 সালে। এটাকে ইয়ে করছিল হচ্ছে রবার্ট বুনসেন। কে আবিষ্কার করছিল বলো দেখি, বিজ্ঞানী রবার্ট বুনসেন। আচ্ছা, তো এই যে বুনসেন বার্নার, এইখানে বুনসেন বার্নারের তুমি অনেকগুলো অংশ দেখতে পাবা। এই যে দেখো, বুনসেন বার্নারের এইটাকে বলা হচ্ছে বেস, এইটাকে বলা হচ্ছে গ্যাস ইনলেট হেয়ার, দ্যাট মিনস গ্যাসটা এই জায়গা দিয়ে যায়, এটাকে বলা হয় বার্নার টিউব। ঠিক আছে? আর এই জায়গাটাতে থাকে হচ্ছে এয়ার, এয়ার ইনলেট হেয়ার, দ্যাট মিনস এয়ারটা এই পাশ দিয়ে প্রবেশ করে। যখন দেখবা যে এই যে বার্নার টিউবের ছিদ্র আর এয়ারের ছিদ্র মিলে যায়, তখন আবার এক ধরনের শিখা হয়। মানে তুমি এটা টোটালি মানে অন্যরকম ভাবে তুমি ইয়ে করতে পারবা, বুঝছো? আচ্ছা, তো এখন একটু ভালো মতো বুঝো। তো এখানে রবার্ট বুনসেন কি করছে 1855 সালে? বুনসেন বার্নারটা কি করছে? আবিষ্কার করছে। আচ্ছা, একটু দাঁড়াও, আমার মা ফোন দিছে। হ্যালো, বাইরে নাকি? তুমি কেন?
সরি, আমার মা ফোন দিছিল রে। আচ্ছা, একটু সরি। আচ্ছা দেখো, আমরা তোমাদের মতো হাজার ব্যাচ আমি বাদ দিয়ে দেই মা ফোনে। দেখো এই জায়গায় আমরা দেখছিলাম গ্যাস ইনলেট। আচ্ছা, এই যে বুনসেন বার্নারটা একটু বোঝার চেষ্টা করবা। বুনসেন বার্নারটা এটা কে আবিষ্কার করছে বলো দেখি? বুনসেন বার্নারটা এটা হচ্ছে আবিষ্কার করছে বিজ্ঞানী রবার্ট বুনসেন, এবং তার নাম অনুসারে এটার নামকরণ করা হয়েছে কি? বুনসেন বার্নার। আবারও বলি, তার নাম অনুসারে এটার নামকরণ করা হয়েছে বুনসেন বার্নার। ঠিক আছে? আচ্ছা, এখন চলে আসি। ওয়ালাইকুম আসসালাম সবগুলাকে। চারজন কেন রে? এই গাধারা, তোমাদের কি ক্লাস করতে ভালো লাগে না? এত ইন্টারেস্টিং ভাবে পড়াচ্ছি, তারপরে তোমাদের ক্লাস করতে ভালো লাগে না? বাহ বাহ। আচ্ছা, চলে আসি। এই যে বুনসেন বার্নারটা, এই বুনসেন বার্নারে তোমার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, ভালো করে বুঝবা। জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় হচ্ছে গ্যাসীয় হাইড্রোকার্বন। আবারও বলি, এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় হচ্ছে গ্যাসীয় হাইড্রোকার্বন। আচ্ছা, কেউ একজন আমাকে বলছিল যে ভাইয়া বুলেটে কেন খার নেই না আমরা? আচ্ছা, বুলেটে খার নেই না কারণ বুলেটে খারটা কিছুক্ষণ রাখা হয়, আর পিপেট কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গে ডেলিভারি করে দেওয়া হয়। বুলেটে খারটা কিছুক্ষণ আমরা রাখতে পারি। তো যখন আমরা খারটা বুলেটে কিছুক্ষণ রাখবো তখন কি হবে? ওই খারটা কি করে বুলেটের কাচের সাথে রিয়াকশন করতে পারে। দ্যাটস ওয়াই বুলেটে আমরা খাটটা না নেওয়াটা বেটার। নিতে পারবো না সেটা না, না নেওয়াটা বেটার। বুলেটে খাটটা না নেওয়াটা বেটার। ওখানে লিখবা যে না নেওয়াটা বেটার। ঠিক আছে? নিতে পারবো না এটা বলা যাবে না, বলবা যে না নেওয়াটা বেটার। ওকে? আচ্ছা দেখো, এই যে বুনসেন বার্নারে জ্বালানি হিসেবে ব্যবহার করে গ্যাসীয় হাইড্রোকার্বন। ঠিক আছে? গ্যাসীয় হাইড্রোকার্বন ভালো করে বুঝবা। এই দাহ্য গ্যাসগুলা কি করে? এই এই তোমার হচ্ছে গ্যাসীয় হাইড্রোকার্বন গুলা অক্সিজেনের উপস্থিতিতে, অক্সিজেনের উপস্থিতিতে জলে। এখন বলতে পারো ভাই অক্সিজেনের উপস্থিতি, অক্সিজেন কোথায় পাবো? এই যে এই জায়গাটা থেকে অক্সিজেন ঢুকবে, বায়ুর অক্সিজেন ঢুকবে, এই জায়গা থেকে বায়ুর অক্সিজেন ঢুকবে। তো এখন দেখো, এই যে অক্সিজেনের উপস্থিতিতে, এই অক্সিজেনের উপস্থিতিতে শিখা সহ জ্বলতে থাকে। ঠিক আছে? তো এই জায়গায় যেটা হয় যে এই জায়গায় যে শিখাটা যায়, এই জায়গায় দেখবা যে জারণ বিজারণ শিখা উৎপন্ন হয়। আমি আবারও একটু বলি, এই জায়গায় যে শিখাটা উৎপন্ন হয়, এই যে দেখো এখানে জারণ শিখা, এই জায়গায় বিজারণ শিখা। কেন জারণ শিখা, কেন বিজারণ শিখা আমরা আসবো এগুলাতে। কেন জারণ শিখা, কেন বিজারণ শিখা, এগুলাতে আমরা আসবো। ঠিক আছে? অক্সিজেনের উপস্থিতিতে এগুলো জ্বলে। ঠান্ডা মাথায় পড়বা, কারণ এই জায়গা থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। এই জায়গা থেকে এমসিকিউ আসার সম্ভাবনা কি অনেক বেশি। আচ্ছা, ঠিক আছে। তো এই যে বায়ু নিয়ন্ত্রক, এই যে এইখানে যে আমার অক্সিজেন যে ঢুকতেছে, এই অক্সিজেন ঢোকার উপর ভিত্তি করে, এই অক্সিজেন ঢুকবে, এই অক্সিজেন ঢোকার উপর ভিত্তি করে এখানে জারণ শিখা এবং বিজারণ শিখা। ঠিক আছে? এখানে আমরা দুই ধরনের শিখাটা পাবো। ঠিক আছে? একটা অনুজ্জ্বল আর একটা উজ্জ্বল শিখা পাবো। ভালো করে বুঝবা, একটা উজ্জ্বল এবং অনুজ্জ্বল শিখা পাবো কার উপর? এই যে অক্সিজেন ঢোকার উপর ভিত্তি করে। এই কথা বোঝা যাচ্ছে? কথা বুঝবা ভালো মতো, এইখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে। আচ্ছা, এখন এই যে বুনসেন বার্নার, এই বুনসেন বার্নারের অংশ থাকে, বুনসেন বার্নারের তিনটা অংশ থাকে। এর প্রধান কয়টা অংশ থাকে বলো দেখি? তিনটা অংশ থাকে। তোমাদেরকে 25 ব্যাচের মতো করেই পড়াচ্ছি, তোমাদেরকে আমরা কোনো প্যারা দিচ্ছি না। এই বুঝতে পারতেছো জিনিসগুলা? তোমরা তো আবার গাধার দল সব। তোমরা তো কোনো কমেন্টও করো না, কিছুই করো না, কি যে করতেছো আল্লাহ জানে। তিনটা অংশ কি কি? একটা হচ্ছে বেস, এই যে এইটা, একটা হচ্ছে বেস, এই যে এইটা হচ্ছে বেস। ঠিক আছে? এরপরে চলে আসি বার্নার টিউব। এইটা পুরাটাই বার্নার টিউব, এই যে বার্নার টিউব, এটা হচ্ছে বার্নার টিউব। ঠিক আছে? বার্নার টিউব। আরেকটা হচ্ছে তোমার আহ বায়ু নিয়ন্ত্রক ছিদ্র, ছিদ্রযুক্ত বায়ু নিয়ন্ত্রক রিং, ছিদ্রযুক্ত বায়ু নিয়ন্ত্রক রিং।
এই তিনটা অংশ মিলায় কি বার্নারটা হচ্ছে। এই বুঝতে পারতেছো? এই যে ছিদ্রযুক্ত বায়ু নিয়ন্ত্রক রিং, এই যে এয়ার ইন্টারসিয়ার, কথা বুঝতে পারছো? এই কথা বুঝতে পারছো? ছিদ্রযুক্ত বায়ু নিয়ন্ত্রক রিংটা দেখা যাচ্ছে না, এখানে লিখে নিবা রিং, ছিদ্রযুক্ত বায়ু নিয়ন্ত্রক রিং। এই বুঝছো ব্যাপারটা? ভালো মতো দেখার চেষ্টা করো কিন্তু, নাহলে কিন্তু বুঝবা না। পরেরটা বইতে আসি, আমি আবার একটু ছবিটা নিব এখানে। দেখো, এই বোঝা যাচ্ছে জিনিসটা? সব গাধার দল, কেউ কোনো কথাই কয় না। দেখো, এখন চলে আসি, তোমার বুনসেন বার্নারের শিখা উৎপন্ন হয়, ঠিক আছে? এই যে বুনসেন বার্নারের যে বেসটা থাকে, আমরা বেস সম্পর্কে একটু জানি। এই বেসটা সবসময় ঢালাই লোহার হয়। কি লোহার বলো দেখি? ঢালাই লোহার হবে। আবারও বলি, এই বুনসেন বার্নারের বেসটা কি হবে? এই যে বেসটা যেটা আমরা এখানে দেখছি, এই যে বেসটা, এই যে বেসটা, এই যে বেসটা, এটা হবে কিসের? ঢালাই লোহা। ঠিক আছে, এই বেসটা হবে ঢালাই লোহার তৈরি। ঠিক আছে, আচ্ছা, এই যে এইটার যে বার্নার টিউবটা, এই বার্নার টিউবটা হচ্ছে ব্রাশের তৈরি। বার্নার টিউবটা কার তৈরি বলো দেখি? বার্নার টিউবটা হচ্ছে ব্রাশের তৈরি। যদি আমরা লিখি বার্নার টিউব, বার্নার টিউব, সেটা হচ্ছে ব্রাশের তৈরি। ব্রাশ এক ধরনের হচ্ছে সংকর ধাতু, ভালো করে বুঝবা। ব্রাশ এক ধরনের হচ্ছে সংকর। বার্নার টিউবটা কিসের তৈরি? কেউ তো কমেন্টই করে না দুইজন। কি রে ভাই, তোমাদের তো পড়ায় একদমই মজা নাই। কি পোলাপাইন! হুম, দুইজন ক্লাস করতেছো কেন? ধ্যাৎ, গাধা কোথাকার। এটা অর্ধেক কেউ পড়াবে না, তখন মজা বুঝবা যে এইভাবে পড়াই দিল ভাইয়া, তখন বুঝবা মজা। দেখো, বার্নার টিপটা কিসের তৈরি? ব্রাশের তৈরি, ঠিক আছে। আর এই যে তোমার এখানে যে আমরা 3 নাম্বার যে পয়েন্টটা লিখছিলাম, সেটা হচ্ছে কি? ছিদ্রযুক্ত বায়ু নিয়ন্ত্রক রিং, ছিদ্রযুক্ত বায়ু নিয়ন্ত্রক রিং। তো এই যে ছিদ্রযুক্ত বায়ু নিয়ন্ত্রক যে রিংটা থাকে, তো বায়ু নিয়ন্ত্রক রিংটা ঘুরিয়ে বায়ুর প্রবেশ বন্ধ করে দিলে মুখে তোমার হচ্ছে উজ্জ্বল হলুদ শিখা পরিলক্ষিত হয়। ঠিক আছে, এটাকে বিজারণ শিখাও বলা হয়। এই যে বায়ু নিয়ন্ত্রক রিংটা, এইটা ঘুরিয়ে ঘুরিয়ে বায়ুটাকে নিয়ন্ত্রণ করা হয়। আচ্ছা, তো এই যে বায়ুটাকে নিয়ন্ত্রণ করা হয়, এই তোমরা কি দেখতে পাচ্ছ না কেউ? তুয়ামনি আসো, রোকেয়া, তোমরা এরকম কেন তোমরা? হ্যাঁ, এত এখন থেকে রেসপন্সিবল হইলে হয়? কি পরিমাণ যে গাধা এগুলা! তো দেখো, এই যে বায়ু নিয়ন্ত্রক রিং, এটাকে ঘুরায় বায়ু নিয়ন্ত্রণ করা হয়। ঠিক আছে, ভালো করে বুঝবা, একটু বুঝবা ভালো মতো, এটা না বুঝলে কিন্তু খবর আছে। এই যে বায়ু নিয়ন্ত্রণ করা হয়, এই বায়ুটার উপর ডিপেন্ড করে, ভালো করে বুঝবা, বায়ুটার উপর নিয়ন্ত্রণ করে শিখাকে 2 ভাগে ভাগ করা হয়। শিখাকে 2টা ভাগে ভাগ করা হয়। আচ্ছা, সব জায়গায় কিন্তু দ্বিতীয় চ্যাপ্টার পড়ানো শুরু করছে, আমি জানি না কোথায় কোথায় কি পড়ানো হচ্ছে। এটা আমি কেন পড়াচ্ছি এটা পরে বুঝবা। শিখাকে কয়টা ভাগে ভাগ করা হচ্ছে? 2টা ভাগে ভাগ করা হচ্ছে। কার উপর ডিপেন্ড করে? এই যে ছিদ্রযুক্ত বায়ু নিয়ন্ত্রক রিং এর উপর ভিত্তি করে। তাহলে একটা হচ্ছে তোমার অনুজ্জ্বল শিখা, আরেকটা হচ্ছে উজ্জ্বল শিখা।
এখন বলতে পারো ভাই অনুজ্জ্বল শিখা এবং উজ্জ্বল শিখাটা কি জিনিসটা, একটু মনে রাখবা এটা হচ্ছে ছিদ্রযুক্ত বায়ুনিয়ন্ত্রক রিং। আচ্ছা, এর পরের দিকে চলে আসি, এই রোকেয়া বেগম বোঝা যাচ্ছে? আমি জিনিসটা খুবই ইজিলি পড়ানোর ট্রাই করতেছি, তোমরা কি বুঝতে পারতেছো? আমি তোমার আহ, তোমার অনেক ডিপলি পড়ানোর ট্রাই করি, বিকজ অফ তোমার একাডেমিকটা একটু ডিপলি পড়তে হয়, ওই ছাকে ছাকে পড়ে লাভ নাই, ঠিক আছে? একাডেমিক অ্যাডমিশন দুইটা আলাদা, মানে টাইপ পড়া একই, কিন্তু একটু পড়তে হয় একটু এটা ডিপলি, অ্যাডমিশন একটু মানে কম ডিপলি পড়লেও চলে, জানলেই হইলো। আচ্ছা, এরপরে চলে আসি অনুজ্জ্বল শিখাটা ভাইয়া কি জিনিস। অনুজ্জ্বল শিখা, তো দেখো, অনুজ্জ্বল শিখা একটু ঠান্ডা মাথায় এবং খুবই ভালো মতো বুঝবা। যখন দেখবা যে অনুজ্জ্বল শিখায় এই যে বায়ু নিয়ন্ত্রক ছিদ্র, এই যে বায়ু নিয়ন্ত্রক ছিদ্র, আবারও দেখাই আমি তোমাকে, বায়ু নিয়ন্ত্রক ছিদ্র, কোথায় গেল বায়ু নিয়ন্ত্রক ছিদ্র? এই যে এয়ার ইনলেট হেয়ার, এই যে বায়ু নিয়ন্ত্রক ছিদ্র, একটু চিন্তা করো, বায়ু নিয়ন্ত্রক ছিদ্র এবং বার্নার টিউবের বায়ু ছিদ্র, বার্নার টিউবের, এই যে বার্নার টিউব যে এখান থেকে বার্নার যাচ্ছে এইটা, এবং এই যে বায়ু নিয়ন্ত্রক যে ছিদ্রটা আছে এইটা যখন মিলে যাবে, দ্যাট মিনস মিলে যাবে, তাহলে এই পাশ দিয়ে তোমার কি হবে বলো দেখি? এই বায়ুটা পাস করবে, এবং বায়ুটা পাস করার সাথে সাথে কি করবে? বায়ুটা পাস করার সাথে সাথে তোমার এখানে অক্সিজেনটা পুরাটাই চলে যাবে, অক্সিজেনটা পুরাটাই চলে যাবে। আমার কথা বুঝতে পারছো? অক্সিজেনটা পুরাটাই চলে যাবে। আচ্ছা, যখন দেখো অনুজ্জ্বল শিখা তখনই হয় যখন বায়ু নিয়ন্ত্রক ছিদ্র প্লাস বার্নার টিউবের বায়ু ছিদ্র একসাথে মিলে যাবে। ঠান্ডা মাথায় দেখো, বায়ু নিয়ন্ত্রক ছিদ্র এবং যখন বার্নার টিউবের ছিদ্র একসাথে মিলে যাবে তখনই অনুজ্জ্বল শিখাটা তৈরি হবে। এইখানে দেখা যায় এই যে তোমার যে ইয়েটা থাকে, তোমার কি বলে এটাকে, তোমার গ্যাসীয় হাইড্রোকার্বন, গ্যাসীয় হাইড্রোকার্বনের পূর্ণ দহন ঘটে। আচ্ছা, পূর্ণ দহন হয়, দ্যাটস ওয়াই এই জায়গাটাতে কালি হয় না, কারণ কালি মানেই কি কার্বন, পূর্ণ দহন হয়, পূর্ণ দহন হয়, দ্যাটস ওয়াই এই জায়গায় কি হয় না বলো দেখি? কালি হবে না। এই জন্য, এই একটার জন্য এই যে কালিটা হচ্ছে না এবং এই জায়গাটাতে অনেক বেশি তাপ উৎপন্ন হয়, কালি হয় না, এবং পূর্ণ দহন ঘটার ফলে এই জায়গাটাতে আরো একটা কি তাপ উৎপন্ন হয়, অনেক তাপ উৎপন্ন। তো এই যে বেশি তাপ উৎপন্ন হচ্ছে এবং কালি হচ্ছে না, এইটার জন্য এই অনুজ্জ্বল শিখাটাকে তোমার কোথায় ব্যবহার করা হয়? পরীক্ষাগারে। তাহলে পরীক্ষাগারে, কোন পরীক্ষাগারে? পরীক্ষাগারে। তাহলে পরীক্ষাগারে কোন শিখাটা সবসময় ইউজ করা হয় বলো দেখি সবাই? পরীক্ষাগারে কোন শিখাটা ইউজ করা হয়? পরীক্ষাগারে অনুজ্জ্বল শিখা ব্যবহার করা। যদি বলে কেন শিখা ব্যবহার করা হয়, যদি বলে যে কেন এই অনুজ্জ্বল শিখাটা ব্যবহার করা হয়, তখন বলবো যে এখানে বুনসেন বার্নারের বায়ুনিয়ন্ত্রক ছিদ্র এবং বার্নার টিউবের বায়ু ছিদ্র একসাথে মিলে যায়। দ্যাটস ওয়াই এখানে কি হয়? গ্যাসীয় কার্বনের পূর্ণ দহন ঘটে। এই পূর্ণ দহন ঘটার কারণে এখানে কালি হয় না এবং তোমার তো কি বলছে বলো দেখি? তাপ উৎপন্ন হয়, ঠিক আছে? তাপ উৎপন্ন হয়। দ্যাটস ওয়াই এই জায়গাটাতে কি হয়? তোমার আহ এই অনুজ্জ্বল শিখাটা পরীক্ষাগারে ব্যবহৃত হয়। ক্লিয়ার এইটুকু? এখানে পূর্ণ দহন ঘটে, কালি হবে না, কারণ কি? এটা পূর্ণ দহন হইলে এখানে কি কার্বন কণা থাকে? পূর্ণ দহন হইলে কি এখানে কার্বন কণা থাকে? এখানে কার্বন কণা অবশিষ্ট থাকে। ক্লিয়ার?
একজন আসতেছে চলে যাচ্ছে, বাবা মামা বাড়ি পাইছো রে, এটা রে, এটা মামা বাড়ি পাইছো। আচ্ছা চলে আসি, এই অনুজ্জ্বল শিখার আবার দুইটা মন্ডল আছে। অনুজ্জ্বল শিখার দুইটা মন্ডল আছে, আমি লিখে দিচ্ছি। আমি কেন লিখে দিচ্ছি, কারণ তোমরা ফার্স্ট টাইমার, মানে একদমই পড়তে পারছো না। এগুলো হচ্ছে অন্তস্থ নীল বিজারণ মন্ডল, আরেকটা হচ্ছে বহিস্থ বহিস্থ নীল অনুজ্জ্বল জারণ মন্ডল। আচ্ছা, এই যে বহিস্থ নীল, একটু ঠান্ডা মাথায় এগুলা দেখবা। বিজারণ মন্ডল কেন বলা হচ্ছে, অন্তস্থ নীল বিজারণ মন্ডল কেন বলা হচ্ছে, এই জায়গাটাতে দেখা যায় এটা হচ্ছে নীল বর্ণের হয়। এই যে এইটার বর্ণটা থাকবে হচ্ছে নীল, এটার বর্ণ মানে এই শিখাটার বর্ণ থাকবে হচ্ছে নীল, এবং এই জায়গায় অদগ্ধ গ্যাস মিশ্রণ ও কার্বন মনোঅক্সাইড গ্যাস থাকে। এখানে কার্বন মনোঅক্সাইড গ্যাস থাকে। কিছু পরিমাণ কার্বন পূর্ণ দহন হয় না, অল্প কিছু পরিমাণ কার্বন পূর্ণ দহন হয় না, এবং সেটা পূর্ণ দহন যখন হয় তখন ডিরেক্টলি কি উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। আমি দেখাচ্ছি পূর্ণ দহনটা। আর যখন অপূর্ণ দহন হবে, হালকা কিছু কার্বন থাকে যেগুলো অপূর্ণ দহন হয়, সেটা কার্বন মনোঅক্সাইড থাকে। এই কার্বন মনোঅক্সাইড একটা বিজারক পদার্থ, কার্বন মনোঅক্সাইড একটা বিজারক পদার্থ। এই যে বিজারক পদার্থটা থাকার কারণে, এই বিজারক পদার্থ থাকার কারণে এটার নাম হচ্ছে অন্তস্থ নীল বিজারণ মন্ডল। আবারও বলি, এই বিজারক পদার্থ থাকার কারণে এটার নাম হচ্ছে অন্তস্থ নীল বিজারণ মন্ডল। আরেকটা এখানে অনুজ্জ্বল জারণ মন্ডল, একটু বুঝবা এখানে। অনুজ্জ্বল তোমার হচ্ছে এখানে জারণ মন্ডল, এটা হচ্ছে দেখা যায় যে বাইরের চারপাশের অংশ বহিস্থ আছে না, এখানে দুই টাইপের, এই টাইপের একটা অংশ থাকে, এই টাইপের একটা অংশ থাকে। এইটাকে বলা হচ্ছে তোমার অন্তস্থ নীল বিজারণ মন্ডল। এটা হচ্ছে অন্তস্থ নীল বিজারণ মন্ডল, আর এটা হচ্ছে বহিস্থ। ঠিক আছে, এটা হচ্ছে বহিস্থ জারণ মন্ডল। ঠিক আছে, এই যে বহিস্থ জারণ মন্ডলটা, এখানে কোনো কার্বন কোনো অবশিষ্ট থাকে, কার্বন কণা অবশিষ্ট থাকবেই না এই জায়গাটাতে। ঠিক আছে, এবং তাপ দেওয়ার ক্ষেত্রে তুমি এই যে বহিস্থ জারণ মন্ডলটা এটাই ব্যবহার করবা। বিজারণ মন্ডলে যদি তুমি দেখা যায় যে সবসময় দেখি যে আমরা এই জায়গায় টেস্ট টিউবটা ধরি, এই জায়গায় টেস্ট টিউবটা ধরে, এই জায়গায় টেস্ট টিউবটা ধরে তাপ দিই। ঠিক আছে, এই জায়গায় টেস্ট টিউবটা ধরে তাপ দিচ্ছি। এই যে বহিস্থ জারণ মন্ডল, এই বহিস্থ জারণ মন্ডলের টেম্পারেচার 1570 ডিগ্রি সেলসিয়াস। অনেক বইয়ে দেয়া আছে 1600 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। 1570 বা 1600 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা হয়ে থাকে। ঠিক আছে, এটা ভালো মতো পড়তে হবে। এই জারণ শিখায়, এই জারণ শিখার মাধ্যমে দেখা যায় অজৈব লবণের, এই যে জারণ শিখার মাধ্যমে অজৈব লবণের ক্ষারকীয় মূলক শনাক্ত করা যায়। অজৈব লবণের, অজৈব লবণের ক্ষারকীয়, অজৈব লবণের ক্ষারকীয় মূলক শনাক্তকরণ। ঠিক আছে, অজৈব লবণের ক্ষারকীয় মূলক বিশ্লেষণে যে শিখা পরীক্ষাটা হয়, ক্ষারকীয় মূলক শনাক্ত, অজৈব লবণের ক্ষারকীয় মূলক শনাক্ত, এটাকে বলা হচ্ছে শিখা পরীক্ষা। ওই যে তুমি সেকেন্ড চ্যাপ্টারে করবা শিখা পরীক্ষা। তাহলে শিখা পরীক্ষায় কোনটি ব্যবহার করা হয়? ওয়ালাইকুম আসসালাম। এখন আসলা ফারজানা আহমেদ, তুমি তো ক্লাসই করো না। ফারজানা আহমেদ তো ক্লাসই করো না। তাহলে শিখা পরীক্ষায় কোনটি ব্যবহার করা হয়? শিখা পরীক্ষায় কোনটি ব্যবহার করা হয়? এই সবাই বলো, শিখা পরীক্ষায় যদি বলে প্রথমে বলবা যে শিখা পরীক্ষায় অনুজ্জ্বল শিখা ব্যবহার করা হয়। যদি বলে শিখা পরীক্ষায় অনুজ্জ্বল শিখার কোন পার্টটি ব্যবহার করা হয়, বলবা বহিস্থ নীল অনুজ্জ্বল জারণ মন্ডল, যেটা টেম্পারেচার হচ্ছে 1570 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস। 1570 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসি। এই যে অনুজ্জ্বল শিখায়, অনুজ্জ্বল শিখায়, এখানে তো পুরাটাই জ্বলে যায়। ওয়ালাইকুম আসসালাম, তুমি ক্লাস করো না আপু। দেখো অনুজ্জ্বল শিখায় কি হয়,
এই মিথেন প্লাস মনে করো কার্বন ডাইঅক্সাইড, মিথেন প্লাস অক্সিজেন, এখানে পুরাটাই হয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে পানি প্লাস তাপ। তো দেখা যায় যখন এটার পূর্ণ দহন ঘটে, যখন এটার পূর্ণ দহন ঘটবে তখনই কার্বন ডাইঅক্সাইড পাবা। যখন অপূর্ণ দহন ঘটবে, যখন অপূর্ণ দহন ঘটবে তখন দেখা যায় কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হয়েছে। এটা হচ্ছে অসম্পূর্ণ দহন, কার্বনও থাকে কিছু। ঠিক আছে, এখানে আবারও বলি একটু বুঝবা, এই জায়গাটাতে অপূর্ণ দহন ঘটবে, অসম্পূর্ণ দহন, অসম্পূর্ণ দহন ঘটবে। তাহলে এখানে কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, কার্বন মনোঅক্সাইড যখন উৎপন্ন হবে তখন সেটাকে অসম্পূর্ণ দহন। এটা ভালো মতো মনে রাখতে হবে, অসম্পূর্ণ দহন। আচ্ছা, এখন চলে আসি উজ্জ্বল শিখা। এই উজ্জ্বল শিখাটা কি জিনিস? আমরা অনুজ্জ্বল শিখা মোটামুটি পড়ে ফেলছি, তারপরে চলে আসি উজ্জ্বল শিখা। তো উজ্জ্বল শিখা যেটা, এই উজ্জ্বল শিখাটা ভালো মতো বোঝার চেষ্টা করো। এই উজ্জ্বল শিখায় বায়ু নিয়ন্ত্রক ছিদ্র ও বার্নার ছিদ্র মিলবে না। এখানে যেহেতু বায়ু নিয়ন্ত্রক ছিদ্র আর বার্নার ছিদ্র মিলবে না, তাহলে এখানে পর্যাপ্ত বায়ু থাকবে না। ভালো করে বুঝবা, এখানে পর্যাপ্ত বায়ু থাকবে না। পর্যাপ্ত বায়ু যদি না থাকে তাহলে একটু বুঝবা, পর্যাপ্ত বায়ু থাকবে না, ফলে এখানে অসম্পূর্ণ দহন ঘটবে এবং তাপ কম উৎপন্ন হবে, তাপ কম উৎপন্ন হবে। ঠিক আছে, তাপ কম উৎপন্ন হবে, ফলে এখানে কালি হবে, কালি হয়। এইটা পরীক্ষাগারে ব্যবহৃত হবে না, এটা পরীক্ষাগারে ব্যবহৃত হয় না। পরীক্ষাগারে ব্যবহৃত হবে, তাহলে পরীক্ষাগারে ব্যবহৃত হবে না। আমি এগুলা খুবই, এগুলা কেউ পড়ায় না তোমাদের, আমি আবারও বলতেছি, এগুলা কেউ পড়াবে না। ইভেন এক দুইটা ক্লাসে শেষ করে দেবে। কেন পড়াচ্ছি আমি প্রথমেই বলি, প্রথমে তোমাদের একটু মাথাটা আমি ঝালাই করে দিচ্ছি, কারণ একবারে টপ করে অন্য জায়গায় চলে গেলে একটু ঝামেলা আছে। হ্যাঁ, তোমরা তো আবার কমেন্ট করো না, গাধার দল সব। ঠিক আছে, সব গাধার দল এগুলা, কমেন্ট করবা না, তারপরে পড়বা না, তোমাদের থাপড়ানো উচিত খালি। এরপরে চলে আসি স্পিরিট ল্যাম্প। যেটা আমরা সাধারণত পরীক্ষাগারগুলোতে ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে স্পিরিট ল্যাম্প। স্পিরিট ল্যাম্প একটা প্রদীপের মতো, খুবই ভালো কথা। এটা জ্বালানি হিসেবে থাকে, জ্বালানি হিসেবে থাকবে মিথাইলেটেড স্পিরিট বা মিথিলেটেড স্পিরিট, মিথিলেটেড স্পিরিট হিসেবে জ্বালানি হিসেবে থাকে। এই মিথিলেটেড স্পিরিটটা, এটা হচ্ছে 95% রেকটিফাইড স্পিরিট। এটা ভালো মতো পড়বা, প্লাস 5% মিথানল। এই মিথানলটার কারণে এটার নাম হয়েছে মিথিলেটেড স্পিরিট। এখন এই যে রেকটিফাইড স্পিরিটটা আছে, এই যে রেকটিফাইড স্পিরিটটা, এই রেকটিফাইড স্পিরিটটা হচ্ছে 95.6% ইথানল প্লাস 4.4% পানি। এটা আবারও বলি, এই রেকটিফাইড স্পিডটা হচ্ছে এই 95% এর মধ্যে, ওই 95% এর মধ্যে 95.6% ইথানল এবং 4.4% পানি, এইটাকে বলা হচ্ছে রেকটিফাইড স্পিড। ঠিক আছে,
এইটা এই যে এইটা সাধারণত কম তাপ উৎপাদী হয়। এটা কালি হয় না, এইটাতেও আমরা অনুজ্জ্বল শিখাটা তোমার ব্যবহার করি, ঠিক আছে। আচ্ছা, এতে এখানেও দেখা যায় যে কম তাপ উৎপাদী হয় এবং সেটাতে কি হয়, অনুজ্জ্বল শিখাটা আমরা ব্যবহার করি। অনুজ্জ্বল শিখাটা কি হয়, উৎপন্ন হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু ভালো মতো পড়তে হবে এবং এইটার যে রিয়াকশনটা হয় আমি তোমাকে দেখাই। CH3 CH2OH প্লাস 3O2 কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে পানি, আরেকটা হচ্ছে CH3OH প্লাস 3/2O2 কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, এইটা হচ্ছে এখানে উৎপন্ন হয়। আচ্ছা, তো তুমি যখন টেস্ট টিউবটাকে তাপ দিবা, মনে করো টেস্ট টিউবকে তাপ দিচ্ছ, তাপ দেওয়ার কৌশলে চলে আসি। এই টেস্ট টিউবটাকে সাধারণত দেখা যায়, টেস্ট টিউবকে যখন তুমি তাপ দিবা তখন সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তাপ দিবা। কেন দিবা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে? তাহলে দেখা যায় যে পরিচলন প্রক্রিয়াটা অনেক ভালো হয়। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তাপ দিলে পুরাটার মধ্যে তাপটা লাগে, পুরাটার মধ্যে তাপটা লাগে, ঠিক আছে। পুরাটার মধ্যে তাপটা লাগে, পুরাটার মধ্যে যদি তাপটা লাগে তখন দেখা যায় যে এটা কি হয় বলো দেখি, খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, ঠিক আছে, খুব তাড়াতাড়ি কি হয়ে যায়, গরম হয়ে যায়। ক্লিয়ার এইটুকু? ক্লিয়ার এইটুকু? এই গাধারা, একটা একটু কথা তো বলো। এটা হচ্ছে তাপ দিবা, এটা কাকে তাপ দিবা, টেস্ট টিউবকে। আচ্ছা, এটা টেস্ট টিউব তাপ দিবা যখন তুমি কোন একটা বিকারকে তাপ দিবা, যখন তুমি কোন একটা বিকারকে তাপ দিবা, ওই বিকারটাকে তাপ দেওয়ার সাথে সাথে ভালো করে বুঝবা, এই যে বিকারটাকে তাপ দিচ্ছ তখন তোমরা ব্যবহার করবা হচ্ছে তার জালি, তার জালি ব্যবহার করবা। কেন তার জালিটা ব্যবহার করবা? কারণ বিকারটাতে ডিরেক্টলি তাপ লাগলে দেখা যায় যে এটা বাম্প করতে পারে। তাই তার জালিটা যখন এরকম অবস্থায় থাকে, তার জালির মাঝে দেখবা অ্যাসবেস্টস দেয়া থাকে, অ্যাসবেস্টস দেয়া থাকে, এই যে এরকম টাইপের দেখবা মাটি লেপে দেয়া থাকে, এটা হচ্ছে অ্যাসবেস্টস দেয়া থাকে, ঠিক আছে। এই তার জালিকে ত্রিপদী স্ট্যান্ডের মাধ্যমে বসায় তারপরে বিকারকে তাপ দিবা, তার জালির উপরে বসিয়ে তাপ দিবা। এই জায়গাটা থাকে, এটাকে থাকে হচ্ছে অ্যাসবেস্টস, অ্যাসবেস্টস। যদি বলো ভাই অ্যাসবেস্টস কি, অ্যাসবেস্টস হচ্ছে একটা সিলিকেট ম্যাটেরিয়ালস। ঠিক আছে, এই অ্যাসবেস্টস তাপজালির উপরে বসায় তোমাকে তাপ দিতে হবে। এখন আসি যে ভাইয়া অ্যাসবেস্টসের সংকেত বা এটার কম্পোজিশনটা কি। অ্যাসবেস্টস বা কম্পোজিশন সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম Mg3 Si2O5OH4, এটা হচ্ছে অ্যাসবেস্টস। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে অ্যাসবেস্টসের সংকেত, এটা হচ্ছে অ্যাসবেস্টসের সংকেত, ঠিক আছে। আচ্ছা, এখন চলে আসি এই অ্যাসবেস্টসের সংকেত দিলা, ঠিক আছে। তো দেখা যায় এখানে অনেকগুলা উদাহরণ দেয়া আছে যে অজৈব গ্যাস উৎপাদন, যেমন অজৈব গ্যাস HCl SO2 বেলায় তুমি তার জালিতে উৎপাদন দিবা। তারপরে অ্যানিলিনের তোমার উৎপাদনের সময় তুমি কি কি করবা, এই জিনিসগুলো একটু পড়বা, ঠিক আছে। তোমার বলি তার জালি এটা বিকারের উপর, এটা আমি আবারও বলি বিকারকে তুমি তাপ দিবা। তো দেখা যায়, এটা দেখা যায় যে HCl অজৈব গ্যাস যেটা সালফার ডাই অক্সাইড তৈরির সময় তৈরিতে এইটা ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে দেখা যাবে যে জৈব যৌগ প্রস্তুতিতে
যেমন নাইট্রোবেনজিনের বিজারণে অ্যানিলিন প্রস্তুতির সময়, ঠিক আছে, নাইট্রোবেনজিন টু অ্যানিলিন, নাইট্রোবেনজিন টু অ্যানিলিন, এই নাইট্রোবেনজিন টু অ্যানিলিন প্রস্তুতির সময় এই বিকারটাকে সাধারণত দেখা যায় যে এখানে তাপ দেয়া লাগে হচ্ছে 100°C। ওই 100°C তাপ দেওয়ার সময় এইটা সাধারণত ব্যবহার করা হয়, বা বিকারে এটার উপর বসিয়ে তাপ দেওয়া হয়, ঠিক আছে। এরপরে দেখা যায় যে অ্যানিলিন জটিল যৌগ মিশ্রণ বিশুদ্ধ রূপে অ্যানিলিনকে পৃথক করার সময়, আবারও বলি, অ্যানিলিন জটিল মিশ্রিত থেকে অ্যানিলিনকে তুমি পৃথক করবা, সেই পৃথক করার সময় যখন তুমি একটা রাউন্ড বটম ফ্লাক্সের তাপ দিবা তখনও এই তার জালিটা ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। তো তার জালিটা ব্যবহার করা হইলো, তার জালিটা আমরা শিখলাম যে তার জালিতে অ্যাসবেস্টস থাকে, অ্যাসবেস্টস কি একটা সিলিকেট ম্যাটেরিয়াল, আর অ্যাসবেস্টসের সংকেত হচ্ছে এটা। এরপরের দিকে চলে আসি আমরা পোর্সেলিন বাটি উত্তপ্তকরণ। পোর্সেলিন বাটি কোনটা? ওই ছোট্ট একটা বাটি থাকে, এই ছোট্ট একটা বাটি থাকে, এটার মধ্যে একবার একটা ঢাকনা থাকে, এটার মধ্যে একটা ঢাকনা থাকে, এই টাইপের পোর্সেলিন বাটি, এই টাইপের একটা ঢাকনা থাকে, এটা হচ্ছে পোর্সেলিন বাটি। এই পোর্সেলিন বাটি সাধারণত অনেক বেশি তাপ নিতে পারে, আবারও বলি, পোর্সেলিন বাটি সাধারণত অনেক বেশি তাপ নিতে পারে, পোর্সেলিন বাটি অনেক বেশি তাপ সহিষ্ণু, ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? পোর্সেলিন বাটি অনেক বেশি তাপ সহিষ্ণু। তো দেখা যায় পোর্সেলিন বাটি যেটা হয়, যে পোর্সেলিন বাটিতে সর্বোচ্চ দেখা যায় যে এখানে সর্বোচ্চ 1500°C পর্যন্ত তাপ দেওয়া যায়, অনেক জায়গায় 1700 আছে। যায় তো দেখা যায় যে এই পোর্সেলিন বাটিটা রাজ অম্লের গাঢ়করণেও ব্যবহার করা হয়। এখন বলতে পারো ভাইয়া রাজ অম্লটা কি? রাজ অম্ল, এইটাকে রাজ অম্লের অপর নাম হচ্ছে অ্যাকুয়া রেজিয়া, ঠিক আছে, রাজ অম্লের অপর নাম হচ্ছে কি অ্যাকুয়া রেজিয়া, অ্যাকুয়া রেজিয়া। এই রাজ অম্লটা হচ্ছে তোমার 3 অণু হচ্ছে HCl আর 1 মোল হচ্ছে তোমার HNO3 এর মিক্সচার। এই অ্যাকুয়ারেজিয়া বা রাজ অম্লের যখন গাঢ়করণ করা হয়, গাঢ়করণ অ্যাকুয়ারেজিয়ার গাঢ়করণ করা হয় হচ্ছে, গাঢ়করণ করা হয় হচ্ছে তোমার কার মাধ্যমে? এই পোর্সেলিন বাটিতে করা হয়, ঠিক আছে। এই পোর্সেলিন বাটিটা সাধারণত ব্যবহার করা হয় হচ্ছে গ্র্যাভিমেট্রিক বা ভর ভিত্তিক অ্যানালাইসিস বা গ্রেভিমেট্রিক অ্যানালাইসিস, গ্রেভিমেট্রিক অ্যানালাইসিসে এটা তোমার হচ্ছে ব্যবহার করা হয়, ঠিক আছে, গ্রেভিমেট্রিক অ্যানালাইসিসে এটা ব্যবহার করা হয়। গেলগা। এর পরের দিকে পোর্সেলিন বাটি আমরা করলাম, এর পরের দিকে চলে আসি তোমার ওয়াটার বাথ। ওয়াটার বাথ জিনিসটা কি? যেই কম্পাউন্ড গুলোকে ডিরেক্ট তাপ দেয়া যায় না, ডিরেক্ট তাপ দেয়া যায় না। এই তোমরা কি বুঝতে পারতেছো? তোমরা কি বুঝতে পারতেছো? যে কম্পাউন্ড গুলোকে ডিরেক্ট তাপ দেয়া যায় না, আমি আবারও বলি, যে কম্পাউন্ড গুলোকে তুমি ডিরেক্ট তাপ দিতে পারবে না, তখন কি করে, এত বড় একটা পাতিল নিব, এই পাতিলটার মধ্যে পানি দিব, এটা হচ্ছে পানি, এই পাতিলটার মধ্যে পানি দিব, দেন এই পাতিলটাকে আমি তাপ দিব, এই পাতিলটাকে আমি তাপ দিব, এই পানিটা যখন উত্তপ্ত হবে তখন এই জায়গায় আমি কোন একটা বিকার বসাই দিব, এই জায়গায় আমি কোন একটা বিকার বসাই দিব, এই বিকারের মধ্যে মনে করো এই টাইপের অণুগুলো আছে, ঠিক আছে। তো এই যে বিকারগুলাকে বসাই দিব, বিকারগুলাকে বসাই দিব, তোমার সাধারণত এইখানে যে পদার্থগুলা এগুলাকে ডিরেক্ট তাপ দিলে লাফায় লাফায় উঠে বা আমাদের চোখের মধ্যে ছিটকে আসতে পারে, চোখের মধ্যে ছিটায় আসতে পারে, ওই ছিটায় আসা থেকে আমি কি করি, ধীরে ধীরে ওয়াটার বাথে তাপ দিই, পানিটা গরম হয়, পানিটার সাহায্যে এটা গরম হয়।
ডিরেক্ট এটাকে তাপ দিলে দেখা যায় যে এটা হয় না, ঠিক আছে। এখন এইটা কোনগুলা হয়, দেখা যায় যে উদ্বায়ী জৈব যৌগ, আবারও আমি বলে দিচ্ছি, উদ্বায়ী জৈব যৌগ, ঠিক আছে, উদ্বায়ী জৈব যৌগ, এইটা কারা কারা হয় এরা, এটা হচ্ছে উদ্বায়ী জৈব যৌগ যখন আমরা তাপ দিব। উদ্বায়ী জৈব যৌগ, ঠিক আছে, অথবা কোনো দাহ্য পদার্থ, ঠিক আছে। এবং এখানে মনে রাখা উচিত যে যেইটাই আমরা এখানে তাপ দিব কিনা তাদের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি, এদের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রির কম হইতে হবে। হওয়া উচিত, দেখো, হওয়া উচিত, 100 ডিগ্রির কম হওয়া উচিত। আমার এইটা কাজ করতেছে না কেন, আমার কথা বুঝতে পারিছো? 100 ডিগ্রির কম হওয়া উচিত, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে একটু মনে রাখতে হবে যে তোমার কোনটা কিভাবে কাজে লাগে। আমি আবারও বলতেছি, আমি যা পড়াচ্ছি, আমি আবারও বলতেছি, আমি যা পড়াচ্ছি তোমার এই জায়গাটাতে আহ, তোমার সাধারণত এর বাইরে কোনো কোশ্চিন যাবে না, এর বাইরে কোশ্চিন যাবে না। আচ্ছা, এই জায়গায় আমি একটা ইনফরমেশন দেই নাই, এই যে পোর্সেলিন বাটিটা, এই জায়গার একটা সীমাবদ্ধতা আছে, ঠিক আছে। এখানে সাধারণত HF এর পাতনের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। HF এর পাতনের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না, ঠিক আছে। আরেকটা হচ্ছে, একটা HF এর ক্ষেত্রে, আরেকটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে। তাপীয় বিয়োজনে এটি ব্যবহার করা যাবে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তিনজন ক্লাস করতেছে, এটা আমার খুব খারাপ লাগলো, কারণ আমি আগেই বলে রাখছিলাম যে আমি এই অধ্যায়টা আর দুইটা ক্লাসে বা এই উইকের মধ্যে শেষ করে আমি সেকেন্ড চ্যাপ্টারটা ধরবো, কারণ সেকেন্ড চ্যাপ্টারটা পড়াইতে সময় লাগবে খানিকটা। আর থার্ড চ্যাপ্টার তোমাদের মনে হয় ওই ভাই পড়াবে। সেকেন্ড চ্যাপ্টারটা যদি ওই ভাই পড়াইতে চায় পড়াবে, আমার কোনো আপত্তি নাই। ওই ভাই এখন দেখি কি বলে, ঠিক আছে। ভাইয়ের সাথে কোঅপারেট থাকবা। আচ্ছা, চলে আসি, এখন চলে আসি রাসায়নিক পদার্থ শুষ্ককরণ। শুষ্ককরণ, দেখো, আমি যে ডিটেলসটা পড়াচ্ছি এই ডিটেলসটা তোমাকে অবশ্যই 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 অনেক 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 কাজে লাগবে। আমি আবারও বলি, অনেক কাজে লাগবে এই ডিটেলসটা। রাসায়নিক পদার্থ শুষ্ককরণ, তো দুইটা ভাবে শুষ্ক করা যায়, ঠিক আছে। দুইটা ভাবে শুষ্ক করা যায়, একটা শুষ্ক কারক পদার্থ দিয়ে, শুষ্ক কারক পদার্থ, এই শুষ্ক কারক পদার্থটাকে বলা হয় ড্রাইং এজেন্ট, মানে সে ড্রাই করতে চায়, ড্রাইং এজেন্ট। আরেকটা হচ্ছে নিরোধক পদার্থ, আবারও বলি নিরোধক পদার্থ, অথবা এটাকে বলতে পারো ডিহাইড্রেটিং এজেন্ট। ডিহাইড্রেটিং এজেন্ট। আচ্ছা, এখন চলে আসি ড্রাইং এজেন্টটা কি জিনিস।
ড্রাইং এজেন্টটা যেটা, সেটা হচ্ছে যে এটার কাজ হচ্ছে যে রাসায়নিক পদার্থ তাদের চারপাশের পরিবেশ থেকে জলীয় বাষ্প শোষণ করে। কি হয়? এটা পরিবেশ থেকে জলীয় বাষ্পটা শোষণ করে নেয়। এইটা জলীয় বাষ্পটা শোষণ করে, সাধারণত কঠিন এবং গ্যাসীয় পদার্থকে জলীয় বাষ্প মুক্ত রাখে। এটাকে বলা হয় ড্রাইং এজেন্ট। ঠিক আছে? এটাকে অনেক সময় ডেসিকেটিং এজেন্টকেও বলা হয়। শুষ্ককারক পদার্থকে অনেক সময় কি বলা হয়? ডেসিকেটিং এজেন্ট। ডেসিকেটিং এজেন্ট। ডেসিকেটিং এজেন্ট বলা হয়। ঠিক আছে? এই ডেসিকেটিং এজেন্ট গুলা সাধারণত দেখা যায় তরল হয়, তারপরে কঠিন হয়। ঠিক আছে? তো তরল যে ডেসিকেটিং এজেন্ট গুলো আছে একটু বুঝবা। তরল যে ডেসিকেটিং এজেন্ট গুলো আছে সেটা হচ্ছে দেখা যায় যে তোমার কনসেন্ট্রেটেড H2SO4, আর সরি এটা তরলটা, আমি কঠিনে লিখছি কেন, কনসেন্ট্রেটেড H2SO4। আর যেটা কঠিন ডেসিকেটিং এজেন্ট হয় দেখা যায় যে ক্যালসিয়াম ক্লোরাইড, KCl, ম্যাগনেসিয়াম সালফেট, তারপরে হচ্ছে দানাদার P2O5, তারপরে সিলিকা জেল। সিলিকা জেল, এটাকে আমরা সিলিকা জেল বলবো। ব্যাগের মধ্যে দেখবা, ব্যাগের মধ্যে যে যে ছোট একটা ইয়ে থাকে না, ব্যাগের মধ্যে যে ছোট্ট একটা হচ্ছে তোমার দানাদার দানাদার জিনিস থাকে, ওইটাই হচ্ছে সিলিকা জেল। ঠিক আছে? সিলিকা জেল এটাই, এটাই হচ্ছে সিলিকা জেল। বুঝতে পারতেছো? আচ্ছা, সিলিকা জেল। আচ্ছা, এটুকু ক্লিয়ার? যদি এটুকু ক্লিয়ার হয় তাহলে পরেরটাতে আসি। এটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা দেখো, এটা গেল হচ্ছে তরল। এরপরে চলে আসি নিরোধক বা ডিহাইড্রেটিং এজেন্ট। নিরোধক বা ডিহাইড্রেটিং এজেন্ট। ডিহাইড্রেটিং এজেন্ট। তো নিরোধক বা ডিহাইড্রেটিং এজেন্ট যেটা, সেটা একটু বোঝার চেষ্টা করো। এগুলা করে কি, তুমি বুঝতেই পারতেছো, ডিহাইড্রেটেড করে দেয়। ডি মানে কি? না। হাইড্রেটেড মানে কি? পানিটাকে শুষে নেয়। তো ডিহাইড্রেটিং করে কি, এটা যে কোনো রাসায়নিক পদার্থ, যেসব রাসায়নিক পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক রূপে, এরা কি করে, বিক্রিয়ক রূপে কাজ করে। বিক্রিয়ক রূপে কাজ করে। আহা, মাথাটা আজকে ঠিক নাই রে, নতুন চাকরিতে গেছি, মাথা মুথা হ্যাং হয়ে গেছে। বিক্রিয়ক রূপে কাজ করে এবং সেটি অপর বিক্রিয়কের, অপর বিক্রিয়কের তোমার অনুস্থিত, অপর বিক্রিয়কের যে অণুটা থাকে সেই অনুস্থিত এইচ ও ওএইচ মূলকের মূলকে পানি অনুরূপে শোষণ করে। পানি অনুরূপে শোষণ করে। এটা আমি ওনা বুঝাইতে পারিনি, আমি একটু উদাহরণ দিলে বুঝতে পারবা।
এটা আমি বুঝাইতে পারিনি। এখন দেখো, মনে করো CH3 CH2 OH প্লাস, যদি আমি এখানে কনসেন্ট্রেটেড H2SO4 নেই, আমি বলছিলাম না কনসেন্ট্রেটেড মানে কি, এই কনসেন্ট্রেটেড মানে কি বলছিলাম না, কনসেন্ট্রেটেড মানে কি আর ডাইলুট মানে কি, এটা মনে বলে দিছিলাম। কনসেন্ট্রেটেড মানে কি আর ডাইলুট মানে কি? বলো দেখি, কনসেন্ট্রেটেড মানে কি, ডাইলুট মানে কি? বলে দিছিলাম আমি, বলো। কনসেন্ট্রেটেড মানে কি আর ডাইলুট মানে কি, এই গাধারা বলো। এইটুকু অধ্যায় পড়তে তোমরা এতগুলো ভুলে যাও? এই কনসেন্ট্রেটেড মানে হচ্ছে গাঢ়, আর ডাইলুট মানে, কতবার বলছি। দেখো, এখন এটা করবে কি জানো, ভালো করে বুঝবা। এইখানকার OH, এটা তো 2 মোল নিছি, আর এখানকার H, এই দুইটাকে সে অ্যাড করবে, এই দুইটাকে অ্যাড করে পানি হিসেবে বাইর করে দিবে, এবং সেটা থাকবে H2SO4। এই H2SO4টা পানি আকারে এইটাকে বের করে নিল, এই দুইটা তখন জয়েন্ট লাগবে, এটা তখন একটা বন্ড হাত ফাঁকা হয়ে গেল, তখন এই কি করবে, তখন এটা এরকম হয়ে যাবে, CH3 বন্ড CH2 বন্ড O বন্ড CH2 বন্ড CH3। বুঝতে পারছো? এটা একটা কিটোন, সরি কিটোন না, সরি কিটোন কেন বলছি, এটা ইথার। এই যে এটা ইথার মূলক আছে, ডাই ইথাইল ইথার, এটা একটা ইথার, এটা একটা ইথার, ডাই ইথাইল ইথার, এটা কিটোন কেন বলি আমি, এটা একটা ইথার মূলক, ঠিক আছে, ডাই ইথাইল ইথার। এটা বোঝা গেছে? এটা বোঝা গেছে, দেখো। এটার নাম লেখো ডাই ইথাইল ইথার, লিখো ডাই ইথাইল ইথার। তাহলে এর কাজটা বুঝতে পারছো কিভাবে হয়, মেকানিজমটা কিভাবে হয়। এ কি করবে, এই যে দুই, এর যে অনুস্থিত, এখানে তো দুইটা অণু আছে, এই দুইটা অণু থেকে কি করবে, এই অনুস্থিত পানিটাকে বের করে ফেলবে, পানিটাকে বের করে ফেলার কাজটাই হচ্ছে এর। ক্লিয়ার? শেষ হয়ে গেল রে স্লাইডটা। আর এটা খুব স্লো কাজ করতেছে পাওয়ার পয়েন্টটা। আহা, একটু দাঁড়াও। তোমরা ক্লাসটা করো না কেন? ক্লাস করতে কি ভালো লাগে না? এই গাধার দলগুলা, ক্লাস করতে ভালো লাগে না? হ্যাঁ, ক্লাস ভালো না লাগলে বলো, আমার ক্লাস নিবো না, সমস্যা নাই, তারপরও ক্লাস করতে হবে। আচ্ছা, এরপরে কিছু চলে আসি, পানিগ্রাসী পদার্থ, বা লেখো পানিগ্রাসী পদার্থ। ও আচ্ছা, এটা তো লিখাই দেওয়া হয় নাই, এটার উদাহরণ তো লিখে দেওয়া হয় নাই। আচ্ছা লেখো, ডিহাইড্রেটিং এজেন্ট যেগুলা,
ডিহাইড্রেটিং এজেন্ট। ডিহাইড্রেটিং এজেন্টের উদাহরণ লিখো। লেখো সলিড যেগুলা আছে, সলিড যেগুলা আছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের অক্সাইড, তারপরে পটাশিয়াম বাই সালফেট, ঠিক আছে। আর তরল যেটা আছে সেটা হচ্ছে কনসেন্ট্রেটেড H2SO4, কনসেন্ট্রেটেড H3PO4, ঠিক আছে। এগুলা হচ্ছে তোমার কি আহ কি বলে এটাকে, আচ্ছা এখানে আরো একটা লেখো P2O5। তো দেখা যায় এই যে এই দুইটা একটু চিন্তা করবা, এই কনসেন্ট্রেটেড H2SO4 এবং P2O5 এই দুইটা ড্রাইং এজেন্ট এবং ডিহাইড্রেটিং এজেন্ট। ড্রাইং এজেন্ট, ড্রাইং প্লাস ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করে। এটা দুইটা হিসেবেই কাজ করে, ড্রাইং প্লাস ডিহাইড্রেটিং হিসেবে কাজ করে, ঠিক আছে। এরপরে লেখো পানি গ্রাসী পদার্থ। এটা উদাহরণ লিখে দিছিলাম। আচ্ছা এইখানে আরো একটা লিখে নাও, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড। আর আরেকটু লিখে নাও ক্যালসিয়ামের অক্সাইড, ঠিক আছে। ক্যালসিয়ামের অক্সাইড এটা লিখে নাও একটু, মনে ছিল না আমার। আচ্ছা দেখো পানিগ্রাসী পদার্থ। তো পানিগ্রাসী পদার্থের উদাহরণগুলো ভালো মতো পড়বা, যে পানিগ্রাসী পদার্থ কোনগুলো। পানি যেটাকে কি করে, যে কঠিন রাসায়নিক দ্রব্যকে উন্মুক্ত বায়ুতে রেখে দিলে বায়ু থেকে জলীয় বাষ্প শোষণ করে, ওই একই জিনিস। পানিগ্রাসী পদার্থ যেটা সেটা হচ্ছে এই যে ড্রাইং এজেন্ট যেটা, ওইটাই পানিগ্রাসী পদার্থ। বেশিরভাগ দেখা যায় পানিগ্রাসী পদার্থ, এটার নামকরণ এইভাবেও থাকতে পারে। এটা জলীয় বাষ্প, বায়ু থেকে জলীয় বাষ্প শোষণ করে, ঠিক আছে। বায়ু থেকে জলীয় বাষ্প শোষণ করে, এটা লেখো, বায়ু থেকে জলীয় বাষ্প শোষণ করে এবং ওইটা সেটা পরে পানিতে পরিণত করে। করে এবং সেটি পানিতে পরিণত করে। পানিতে পরিণত করে কি কি, অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, এরা কি করে পানিটাকে শোষণ করে এবং এটা পানিটা শোষণ করার পর কি হিসাবে বের করে জানো, পানি শোষণ করে, এটা দেখা যায় পানিটা শোষণ করার পর পরের অবস্থা যদি আমি বলি, পরের অবস্থা কি করে, ক্যালসিয়াম ক্লোরাইড ইন্টু 6 অণু পানি তৈরি করে। তারপরে আবার দেখা যায় যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আবার করে 6 অণু পানি তৈরি করে, জিঙ্ক ক্লোরাইড পানি তৈরি করে, ঠিক আছে। পরে এটা এটা তৈরি করার পর এরা পরে দ্রবণে পরিণত হয়ে যায়, ঠিক আছে। এখন চলে আসি লবণের ক্ষেত্রে, আমরা একটু আসি। মনে করো যে ভাইয়া সোডিয়াম ক্লোরাইড, তাহলে তোমার বর্ষাকালে পানিতে পরিণত হয়,
বর্ষাকালে দেখা যায় যে পানিতে পরিণত। পানি নিচে দেখবা পানি পাওয়া যায় না, সোডিয়াম ক্লোরাইড দেখো না যে H2SO4 এর আগের সংকেত বুঝি নাই, কোনটা H2SO4 এর আগের সংকেত? আরে গাদা, এটা সংকেত না গাদা কোথাকার, এটা কনসেন্ট্রেটেড, CONC। এতক্ষণ ধরে যে পড়াইলাম, এই জন্য বলি যে ক্লাসগুলো করি, সেই যে কনসেন্ট্রেট মানে গাঢ়, ডাইলুট মানে হচ্ছে পাতলা, গাধা কোথাকার, বলদ কোথাকার সব। কনসেন্ট্রেটেড মানে হচ্ছে গাঢ় H2SO4, গাধা, ওটা সংকেত। দেখো, সোডিয়াম ক্লোরাইড বর্ষাকালে পানিতে, তাই বলে কি সোডিয়াম ক্লোরাইড তাহলে ভাইয়া পরে পানিতে যেহেতু পরিণত হয়, বর্ষাকালে সে পানিটা শোষণ করে কি পানিতে পরিণত হয়? না, এই সোডিয়াম ক্লোরাইডে সামান্য ভেজাল থাকে, সামান্য ভেজাল থাকে। সামান্য ভেজাল হিসেবে ক্যালসিয়াম ক্লোরাইড আর দেখা যায় ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকে। এই দুইটা পানিগ্রাসী পদার্থ, এই দুইটা পানিগ্রাসী পদার্থ। এই পানিগ্রাসীটা পদার্থ হওয়ার কারণে এই দুইটা করে কি, জলীয় বাষ্প থেকে পানি গ্রহণ করে, পানি গ্রহণ করে। তখন ওই যে পানি গ্রহণ করার পর এরা যে পানিতে পরিণত হয়, তখন ওই জন্য ওইটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডে দেখবা যে পানির তলায় পানিতে পরিণত হয়। কিন্তু সোডিয়াম ক্লোরাইড পানিগ্রাসী পদার্থ না, পানিগ্রাসী পদার্থ না, পানিগ্রাসী পদার্থ না। ঠিক আছে, চলে আসি পানিগ্রাহী পদার্থ। পানিগ্রাহী পদার্থ হাইড্রোস্কোপিক সাবস্টেন্স যেটাকে বলা হয়। পানিগ্রাহী পদার্থ যে যে সকল রাসায়নিক দ্রব্যকে উন্মুক্ত বায়ুতে রেখে দিলে জলীয় বাষ্পকে শোষণ করে কিন্তু তরলে পরিণত হয় না। যে সকল, এগুলা কিন্তু তোদের বইয়ে নাই, ভালো করে লিখিস। যে সকল রাসায়নিক পদার্থকে, এটার ইংলিশ নাম কিন্তু হাইড্রোস্কোপিক, হাইড্রোস্কোপিক সাবস্টেন্স, হাইগ্রোস্কোপিক সাবস্টেন্স, লাইক হাইগ্রোস্কোপিক। এই সাবস্টেন্স মানে অনেক সময় আমি সাবস্টেন্স ওয়ার্ডটা উচ্চারণ করব, সাবস্টেন্স মানে মনে রাখবি পদার্থ। হাইড্রোস হাইগ্রোস্কোপিক সাবস্টেন্স, যে সকল রাসায়নিক পদার্থ জলীয় বায়ু হতে জলীয় বাষ্প শোষণ করে, বায়ু হতে জলীয় বাষ্প শোষণ করে। কিন্তু তরল দ্রবণে পরিণত হয় না। তরল দ্রবণে পরিণত হয় না, সেটা হচ্ছে তোমার পানিগ্রাহী পদার্থ। আর এইটা কি হয়, তরল দ্রবণে পরিণত হয়ে যায়। কি কি পানিগ্রাহী পদার্থ? এই পানিগ্রাহী পদার্থ তোমার সলিড হতে পারে, এগুলাকে বলা হয় দশা। হ্যাঁ, লিকুইড আর একটা গ্যাস হতে পারে, এইগুলাকে বলা হয় দশা, এটাকে বলা হয় দশা। এই সলিডের ক্ষেত্রে দেখবা সবসময় এস যদি লেখা থাকে তাহলে মনে করবা সলিড, এল যদি লেখা থাকে লিকুইড, আর জি লেখা থাকলে এটাকে বলা হয় গ্যাস। ঠিক আছে, এগুলাকে দশা বলা হয়। যে জি লেখা থাকলে এটাকে কি বলবো আমরা, গ্যাস বলবো। আচ্ছা, তো এই হাইগ্রোস্কোপিক যে সাবস্টেন্স গুলো আছে এগুলোর উদাহরণ কি কি ভাইয়া? যেমন ব্লু বার লবণ, আমি বলি ব্লু বার লবণ, না, পানিগ্রাহী পদার্থ, হাইগ্রোস্কোপিক সাবস্টেন্স। দেখো, ব্লু বার লবণ, ব্লু বার লবণের সংকেত কি? Na2SO4 into 10H2। দেখো Na2SO4, তাহমিদ আহনাফ,
তুমি ক্লাসে আসো না কেন? তাহমিদ আহনাব, তুমি ক্লাসে আসো না কেন? তাহমিদ আহনাব, ক্লাসে আসো না কেন? আচ্ছা দেখো, সরি, এই জায়গায় গ্লোবাল লবণ হবে না। এটা গ্লোবাল লবণ না। একটু দেখো এই জায়গাটা, এটা ভুল হয়েছে। আমি তোমাকে পড়াচ্ছি ওটা, যেটা বললা। ওইটা লিখতে যাই, এটা হয়ে গেছে। দেখো, এটা হচ্ছে দেখা যায় যে আহ তরল দ্রবণে পরিণত হয় না, এটা হচ্ছে কপার সালফেট, তারপরে হচ্ছে চুন, ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে চুন। তরল গ্লিসারিন, তরল গ্লিসারিন। এরপরে আসি, তরল গ্লিসারিন। আহ এর পরে দেখো, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, HCl গ্যাস, তারপরে হাইড্রোজেন ব্রোমাইড গ্যাস, HBr গ্যাস। এগুলা হচ্ছে সাধারণত পানিগ্রাহী বা হাই কিটা হাইগ্রোস্কোপিক সাবস্টেন্স, ঠিক আছে? হাইগ্রোস্কোপিক সাবস্টেন্স। দেখো, এই হচ্ছে গেল। এরপরে চলে আসি, আহ একটু দাঁড়াও। হুম, তোমাদের এখানে কোশ্চিন কার কাজ ছিল আমি একটু দেখি, আমার এখানে দেখা যাচ্ছে। না, ফারজানা আহমেদ, এটা হাইড্রোফিলিক না, হাইড্রোফিলিক আলাদা। হাইড্রোফিলিক আলাদা। হাইগ্রোস্কোপিক এবং হাইড্রোফিলিকের মধ্যে পার্থক্য আছে, কিছু পার্থক্য আছে। আচ্ছা, এখন চলে আসি, একটু বুঝার চেষ্টা করবা। আচ্ছা দেখো, এই জায়গাটা থেকে তোমার কি কি আসতে পারে? প্রথম কথা, এখানে কি কি আসতে পারে ভাইয়া? উদাহরণগুলো আসতে পারে এখানে, যে পানিগ্রাহী পদার্থ কোনগুলা, যে হাইগ্রোস্কোপিক সাবস্টেন্স কোনগুলা। তারপরে তোমার এখানে আসতে পারে যে পানিগ্রাসী পদার্থ কোনগুলা, বায়ু থেকে যারা জলীয় বাষ্প তৈরি করতে পারে, এগুলা হচ্ছে পানিগ্রাসী পদার্থ, ঠিক আছে? আহ এর পরের দিকে আসি, ডিহাইড্রেটিং এজেন্ট কোনগুলা, ডেসিকেটিং এজেন্ট কোনগুলা। এই জিনিসগুলা তোমার এমসিকিউতে আসতে পারে।